বিপরীতে এটা আমরা এই ফর্মটা বানিয়ে নিলাম। তাহলে এর অপোজিটে কি আছে, জেডের অপোজিটে দেখো এ আছে, এর মাথায় 1, তাহলে কি আমার এটা অপোজিট রুল কাজ করেছে, এ জেড ইকুয়াল টু 1, তাহলে এ ইকুয়াল টু দেখো এর অপোজিটে কি আছে 26, জেডের যে সংখ্যাটা আছে সেটা এখানে বোঝানো আছে। তাহলে নিশ্চয়ই জি ও এ টি, দেখো তো জি, জি মানে কোথায় আছে, এই যে জি, এই জি, জি এর যে অপোজিটে আছে 20, সেই 20টা লিখে দাও, প্লাস ওর অপোজিটে কি আছে 12, সেটা লিখে দাও। আবার দেখো এর অপোজিটে কত আছে 26, সেটা লিখে দাও। টি এর অপোজিট, টি দেখো তো টি এর অপোজিট কত হবে তোমার, এটা 5 6 7 8, তাহলে টি এর অপোজিটে 7 হবে। এই করে যোগ করলে দেখো আমার এই রুলসটা 65 হবে। 6 13 14 15 15 5 হাতে 1 3 2 6 65। তাহলে আমার এফ এ টি আই প্রাইম, এফ সমান সমান কত, এফ এর অপোজিটে কি আছে, এফ এর অপোজিটে 21, ভি ইউ আছে 21, এর অপোজিটে আমরা জানি 26, টি এর অপোজিটে আমরা জানি সেটা 7, আর আই এর অপোজিটে আমরা জানি 18। এটাকে এবার যোগ করে দাও, কত আসছে 1 7 7 7 14 14, আর তোমার 8 14 8 22 2 হাতে 2 6 7 72, এটাই হয়ে গেল আনসার। তো আজকে যে প্রথম ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটার আনসার বেরিয়ে গেল আমার কত, এর দেখা হয়ে গেল রাইট আনসার, তাই না? এবার দেখো, এবার আমাদের 2 নম্বর কোশ্চেনটা দেখো, কোনো সংখ্যা এল জিআইএন জেওপি মানে অ্যাপেল ইজ গুড, জব জুন পিল মানে ট্রি ইজ টল, পিল ম্যান সান মানে ইট গুড ফ্রুইট হলে গুড়ের সাংকেতিক বেসিক যে রুলসটা আছে সেটা তোমাদের মেনটেন করতে হবে। বেসিক রুলটা কী আছে, এই যে বেসিক কনসেপ্ট, এই অঙ্কগুলো কীভাবে করবে যাক তোমাদের এইভাবে লিখে নিতে হবে। পিল এইগুলো তোমরা সব লিখে নেবে, অ্যাপেল ইজ গুড, আর কি আছে জব জন পিন ইকুয়াল টু টি ইজ ডট, তাই না? এবার কি আছে পিল ম্যান সান ইকুয়াল টু ইট গুড ফ্রুইট। দেখো গুড কোথায় কোথায় আছে, এই একটা গুড আছে, আমার গুডের সংখ্যা চেয়েছে তাই গুডটা দেখো দুটো গুড পেয়ে গেছে, এখানে দুটো গুড, নিশ্চয়ই এখানে দুটো গুড মিল, কার সাথে ডান দিকের সাথে বাম দিকে কি মিল আছে সেটা দেখো। তো গুড গুড মিলে গেছে, তাহলে এই সমীকরণে পিল মিল আছে। তো আমার যদি অন্য কিছু জানতে চাইতো তাহলে আমাদের আরও কিছু মিল দেখাতে হবে, যেহেতু আমাদের গুড চেয়েছে তো গুডের সাংকেতিক চিহ্ন আমরা কী পেয়ে গেলাম, গুড ইকুয়াল টু পিল পেয়ে গেলাম, এটাই হয়ে গেল আনসার। আর কিছু খোঁজার দরকার নেই, যেহেতু আমাদের এটাকে জানতে চেয়েছে তাই এটা হয়ে গেল রাইট অ্যান্সার। তো আমাদের বি এর দাগে হয়ে গেছে রাইট অ্যান্সার, তো আনসার নম্বর বি হয়ে গেল রাইট, ঠিক আছে? তো এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষা হবে। তো সলিউশনে চলো, বলছে আই ইকুয়াল টু 9, এস এল আই পি ইকুয়াল টু 56 হলে ডি এ এস কে এর ভ্যালু কত। তো দেখো আমি তোমরা যদি ফার্স্ট অঙ্কটা তোমরা দেখো, ফার্স্ট অঙ্কটা চলো, এই যদি ক্যালকুলেশনটা তোমরা এই যে ছকটা বিপরীত যে ছকটা আছে এটা যদি তোমরা দেখে নাও তাহলে তোমাদের এই অঙ্কটা হয়ে যাবে। এখানে কি আছে চলো এবার আমরা এক এক করে যাই। 3 নম্বরে যে অঙ্কটা আছে চলো, আই ইকুয়াল টু 9, আই ইকুয়াল টু 9 মানে কি বলছে যে আই ইকুয়াল টু 9, এই যে আয়ের যে সাংকেতিক নাম্বার যে আমরা এবিসি যে আমাদের এবিসি এর যে পরপর সংখ্যাগুলো আছে তাদের আই 9 নম্বরে রয়েছে, তাই এবার এসটা কত নম্বরে আছে সেটা তোমরা যদি দেখো, এটা এসটা 19 আছে, এলটা কত নম্বরে আছে, এলটা আছে 12 নম্বরে। আচ্ছা আইটা কত নম্বরে আছে, আইটা সবসময় 9টা ছিল 9 নম্বরে, পি এই পি সমান সমান তোমাদের 16। এবার এগুলোকে অ্যাড করে দাও, দেখো তো কত আসছে 6 15 16 17 16 26 6 হাতে 2 3 5 56। তাহলে আমার সিরিজটা মিলে যাচ্ছে, এর যে সিরিয়াল নম্বর আছে এস এল আই পি এ সিরিয়াল নম্বরের যে অ্যাড করে দিলে আমার 56 আসে। তাহলে এর কি করব, এর আমার সিরিয়াল নম্বরগুলো জেনে নেব। তো টি সমান সমান কত ছিল আমাদের, টি সমান সমান 20, এ সমান সমান আমরা 1 জানি, এস সমান সমান আমরা 19 জানি, কে সমান সমান আমাদের 41 হয়ে গেল। হলো সেম থাকবে, শুধু চিহ্নগুলো পাল্টে যাবে। দেখো এর যে চিহ্ন আছে যদি বলে যোগ থাকে তাহলে আমাদের কী লিখবো, মাইনাস বলে দিয়েছে, মাইনাস লিখছে। এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে আমাদের ভাগ বলে দিয়েছে, আর গুণ থাকলে বলেছে যোগ, আর ভাগ থাকলে বলে দিয়েছে গুণ। এরপরে তোমাদের কি করতে হবে, এই যে তোমরা প্রচুর ছোটোবেলা বদমাইশি করেছো, আমিও করেছি, তোমরাও করেছো, সেই রুলসটা আমরা কাজে লাগাবো। ঠিক আছে, প্রথমে ব্র্যাকেট নেই আমাদের, অফ নেই, এই যে ডিভাইড ভাগ আছে, তো ভাগের কাজটা করতে হবে। প্রথমে 21 এটাকে ভাগ করলে হয় 3। এবার দেখো
এর পরের লাইনে আমাদের এটা করতে হতো গুণ, তো মাল্টিপিল আছে তো গুণ করে দাও, 4 আসতে 32, একটা আমি স্টেপ জাম দিয়ে করে দিলাম 21। এবার যোগগুলো প্রথমে দেখো কি আছে, প্রথমে আমাদের অ্যাডিশান আছে, এই অ্যাডিশানটা তোমাদের করতে হবে। অ্যাডিশানটা কত আছে 53 বিয়োগ 3, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 50। সেম একটা যদি কেউ এক্সট্রাভাবে করতে চায় তার জন্য এই অঙ্কটা দেওয়া আছে। যদি এটা হয় এরকমই টাইপের অঙ্ক তোমরা হুবহু কমন পেয়ে যাবে। দেখো 21 প্লাস 36 বিয়োগ 12 ভাগ 8 ইন্টু 4 যদি হয়, এখানে দেখো এখানে আবার গুণ ইকুয়াল টু ভাগ, ভাগ ইকুয়াল টু গুণ, আর বলছে যোগ ইকুয়াল টু মাইনাস, আর মাইনাস ইকুয়াল টু প্লাস হয়। তো আমার কী কী দেওয়া আছে সংখ্যাগুলো তোমাদের লিখে নিতে বলেছে, লিখে নেবে। প্লাস, প্লাস প্রথমে আছে, প্লাস থাকা মানে মাইনাস, এই মাইনাস থাকা মানে আবার প্লাস, আর ভাগ থাকা মানে আমি বলেছি গুণ, আর গুণ থাকা মানে ভাগ। দেখো এরপরে আমাদের যে রুলসটা আছে সেই রুলসটা করবে। করো তাহলে কত আসবে 21 36 প্লাস 12 ইন্টু এটা যদি ভাগ করো হবে 2, বুঝলে। এরপরে কি আর করতে হবে 21 বিয়োগ 36 প্লাস 12 দুগুণে 24, এরপরে তোমাদের এটা যোগ করে নিতে হবে প্রথমে, তারপরে তোমাদের আমাদের ডিভাইড হয়ে গেছে, মাল্টিপ্লাই হয়ে গেছে, এবার অ্যাডিশান করবো, অ্যাডিশানটা করবো, অ্যাডিশান করো 5 4, এখানে বিয়োগ হবে 36। এইবার তোমাদের সাবট্রাকশন বললে 17 স্টার 3 2 4, একটা সংখ্যা বলে দিয়েছে 517, একটা স্টার বলে দিয়েছে 324 বলে দিয়েছে, এটা একটা পুরোপুরি একটা কী আছে সংখ্যা আছে। এই সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য, মানে কি 3 দ্বারা বিভাজ্য হবেই। এই যে সংখ্যাটা তোমরা দেখছো, এই সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষভাবে বিভাজ্য, নিঃশেষভাবে বিভাজ্য মানে 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য হলে কোনো সংখ্যা লিখে নাও তো, লেখো একটা রুল লেখো যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি যতগুলো নাম্বার থাকবে, এই যে সংখ্যাগুলো আছে 5 1 7, এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যার যোগফল কি হবে নাম্বার 3-এর গুণিতক হবে, আমার বলে দিয়েছে। এবার দেখো 3-এর গুণিতক হতে গেলে আমার কি একটা রুলস পেয়ে গেলাম যে এই যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর যোগফল স্টার প্লাস 3 প্লাস 2 প্লাস 4, এগুলো যোগ করলে কত হচ্ছে 6 13 13 16 17 18 22, 22 প্লাস স্টার, এই স্টারটা কত বলে দিয়েছে 3 4 2 1। প্রথমে যদি 3 নেওয়া হয় 22 আর 3-এ কত হচ্ছে 25, 25 3-এর গুণিতক নয়, 3-এর গুণিতক 25 নয়, আমার 3-এর কী লাগবে গুণিতক, 3-এর গুণিতক লাগবে, ঠিক আছে। আবার যদি আমি এটা 4 নেওয়া হয় তাহলে কত হচ্ছে 26, সেটাও নয়। আবার যদি তোমরা 1 নাও তাহলে কত হচ্ছে 1 নিলে 23, এটাও হবে না, তাহলে পড়ে আছে কি এই 22-এর সাথে প্লাস যদি 2 করো তাহলে হচ্ছে 24, 24 3-এর গুণিতক না, 24 3 আসতে 24 3-এর গুণিতক, তাহলে এটা হলো রাইট। তো আমার অপশান কোনটা, অপশান সি এরটা, তো আমার তাহলে সি হয়ে গেল রাইট আনসার, ঠিক আছে, বোঝাতে পারলাম। চল এরকমই টাইপের তোমাদের কোয়েশ্চেনগুলো আসে। এবার কি আছে 6 নম্বর শেষ, এবার তোমরা 7 নম্বর দেখো। 7 নম্বরে কি বলছে দেখো, পি বিন্দু বলছে, পি বিন্দুটি এ বিন্দুর 10 মিটার দূরে অবস্থিত। এই পি বিন্দুটি আছে সেই বিন্দুটি এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থিত। এ যদি বিন্দু হয় একটা, এবার বলছে বি বিন্দুটি পি বিন্দুর 2 মিটার দক্ষিণ দিক মানে নিচের দিকে। এই পি বিন্দু থেকে বি বিন্দুটা 2 মিটার আছে, এটা ছিল 10 মিটার পুরোটা, আর এটা 2 মিটার বি বিন্দুটা। আবার কি বলছে কিউ বিন্দুটি বি বিন্দু 6 মিটার পূর্বে অবস্থিত। এই যে কিউ বিন্দুটা আছে একটা কিউ বিন্দু হবে, সেটা বি বিন্দু থেকে কত দূরে থাকবে, সেটা কোন দিকে থাকবে বলছে পূর্ব দিকে। পূর্ব দিক মানে আমাদের ডান দিকে, তোমরা যেদিকে বসে আছো তার ঠিক ডান দিকটা হলো পূর্ব দিক, ঠিক আছে। তো এটা হচ্ছে 6 মিটার, সেটা কোন বিন্দু বলে দিচ্ছে কিউ বিন্দুটি। এবার বলছে কিউ বিন্দু সি বিন্দু একটা পাবো, সেই বিন্দুটা কিউ বিন্দুর
2 মিটার উত্তরে অবস্থিত। উত্তর মানে তুমি যেদিকে আছে তোমার মাথার দিকটা, মানে উপরের দিকটা, ঠিক আছে। আমার এই বোর্ডটার ঠিক উপরের দিকটা হলো উত্তর দিক। তাহলে এই যে বিন্দুটা আছে সেটা, এই যে বিন্দুটা পেলাম সেটা হচ্ছে আমাদের সি ভাই। সি ভাই কোথায় আছে? এ সি বি, মানে পি আর এ সি এর মাঝখানে, এই বি এর মাঝখানে আছে সি। তাহলে আমাদের দেখো কোশ্চেনটা কি বলছে, দেখো কোন 3টি বিন্দু একই সরলরেখাতে অবস্থান করবে। দেখো একটা সরলরেখা, এটা তো এ বি আর কিউ একটা সরলরেখা। আমার বলছে 3টে বিন্দু মিলে একটা সরলরেখা হয়েছে। এই যে সরলরেখাটা, এই দেখো পি সি এ, যে সরলরেখাটা পাওয়া গেল সেই সরলরেখাটা একই সরলরেখাতে আছে। 3টে বিন্দু একটা সরলরেখাতে পেয়েছে। এরকম কোনো অপশান আছে এ কিউ সি এ, এটা নেই। এ বি কিউ নেই, বি সি পি নেই, এ সি পি, এই যে ডি অপশানটা হয়ে গেল রাইট অ্যান্সার। তো তোমাদের কি হয়, এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, এগুলো তোমাদের একটু জাস্ট ছবি এঁকে করতে হবে। কি বলেছি বুঝতে পারছো? তো এই হলো জাস্ট তোমাদের বুদ্ধি দিয়ে এগুলো তোমাদের করতে হবে। এবার চলো নেক্সট আর একটা কোশ্চেন দেখো। আরেকটি প্রশ্ন বলছে, দেখো 8 নম্বরই তোমরা ধরো একটা শাড়ি, এটাকে একটা পুরুষের শাড়ি যদি বলো, এই কি বলছে দেখো, মনোজ ডান দিক দিয়ে। তুমি যদি মাঝখানে থাকো, তোমার ডান দিকে কি আছে? মনোজ আছে। এখানে তোমরা মনোজ লেখো। এই যে মনোজ ভাই রয়েছে ডান দিকে রয়েছে কততম স্থানে? বলছে 30তম স্থানে রয়েছে। এবং কৌশিক বাম দিক দিয়ে 20তম স্থানে। মানে আমি বলছি এই যে জায়গাটা পেলাম সেটাকে আমি দিলাম কৌশিক ভাইয়ের নাম। এটাকে বলছি আমি, এটা কৌশিক ভাই রয়েছে কততম স্থানে? 20তম স্থানে রয়েছে। এবার বলছে তারা পরপর স্থান পরিবর্তন করলে এই মনোজ কি করবে? ডান দিক থেকে 35তম স্থানে থাকে। 35 মানে এটা 30। সে আবার যদি দুজনের স্থান পরিবর্তন করে, এর জায়গায় ওর জায়গায় যায়, তাহলে এই যে মনোজ নেক্সট যে স্থান পরিবর্তন করলে, এর স্থান হয়ে যায় 35তম স্থানে। এবার বলছে তবে সারিতে মোট কতজন পুরুষ উপস্থিত ছিল? আমি এই যে 30তম স্থানটা, সেটার কোনো ভ্যালু রইল না। ভ্যালু থাকলো না। আমি এটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে টোটাল সারি দেখো, একটা সারিতে টোটাল সারি, এই যে মোট যদি বলে তাহলে একটা রুলস আছে। কি করবে? যতগুলো তম বলবে সেই তমগুলো যোগফল বিয়োগ 1 করে দিলে মোট পেয়ে যাবে, ঠিক আছে। এই 20তম আর আমার বলেছে এটার কোনো ভ্যালু নেই, এখন পরিবর্তন হয়েছে 35তম। এই দুটো স্থানের যোগফল -1। তাহলে কত হচ্ছে তোমার? 55। 54 হয়ে গেল আনসার। তো 54 কত নম্বর আছে? বি নম্বরে অপশানটা হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। রুলসটা লিখে নাও। টোটাল যদি বলে কত, টোটাল বের করতে গেলে যত তম বলবে তমগুলির যোগফল, তম স্থান বিন্দু গুলির যোগফল বিয়োগ 1 করে দিলে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট জানতে দিলে দেখো, এটা থেকে এটা কত? 2 করে বাড়ছে। দেখো এটা 4, এটা 6, এটা 8, তাহলে এটা কত হবে? 10 হবে। 34 হয়ে গেল রাইট অ্যান্সার, মানে সিদ্ধাকে হয়ে গেল রাইট অ্যান্সার। আমরা সবসময় জানি I = PRT/100। তো আমার 81 বলে দিয়েছে, পি বলে দিয়েছে আমার 450 টাকা, ইন্টু আর বলে দিয়েছে 4.5, ইন্টু টি জানি না, ডিভাইড টি = 4 হয়ে গেল রাইট অ্যান্সার। তো 4 বছর হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। তো আমার অপশান নাম্বার বি হয়ে গেল আনসার, ঠিক আছে। একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 বছর। আমার কি বলে দিয়েছে? আমানত মানে কি? আমানত মানে হলো আসল কি বলে দিয়েছে? দুজনের আসল সমান। আমার পি ইকুয়াল পেয়ে গেলাম। এবং একই সরল সুদের হার নিয়ে নাও। পি আর টি, আমার দেখো দুজনের ক্ষেত্রে শুধু টি আলাদা। একজনের ক্ষেত্রে টি = 6, আর একজনের T1 এর ক্ষেত্রে 9। তোমরা যদি এখানে করো P1 R1 T1, এই দুটো সরল সুদের যদি তোমরা অনুপাত বের করো, P2, এই 100 উড়ে যাচ্ছে, আর কি আছে? PR9, তো আর চলে গেল, এটা অনুপাত 2:3 হয়ে গেল রাইট অ্যান্সার। তো অপশান নাম্বার বি হয়ে গেল তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট দেখো 13 নম্বর কি বলতে থাকে, একজন ফল বিক্রেতা
কি বলছে, একজন ফল বিক্রেতার কাছে কিছু পরিমাণে আপেল ছিল। কিছু পরিমাণে আপেল ছিল মানে সে জানে না কত আপেল ছিল, ঠিক আছে। সে 40% আপেল বিক্রি করে দিয়েছে। তাহলে 30টি আপেল অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কত আপেল ছিল। ধরো তোমরা, যদি আমি তোমাদের বলি কি 40%, পার্সেন্টেজ মানে কি 40/100, এটাকে তোমরা যদি কাটাকাটি করো 2/5 হবে। এবার আমার বলে দিয়েছে যে তাহলে অবশিষ্ট আমার ছিল কত, 100টা আপেল ধরে নিচ্ছে, আর তার মধ্যে 40টা বিক্রি হয়েছে, মানে আমার টোটাল ছিল 5টা, তার মধ্যে বিক্রি হয়েছে 2টো। এটা আমার বিক্রি হয়েছে, এটা মোট সাপোজ হচ্ছে লেট মোট এতগুলো ছিল। এবার বলে দিয়েছে অবশিষ্ট কত পড়ে আছে, তাহলে যেটা ছিল তার থেকে 2টো বিক্রি হয়েছে, বাকিটা 1 = কত 10। আর এই টোটাল মোট আমার জানতে চেয়েছে, তাহলে মোট তার কাছে কত আপেল ছিল, 5 = 50। এটাই হয়ে গেল আনসার। তো আমার অপশান নাম্বার সি হয়ে গেল রাইট অ্যান্সার। এবার যদি কেউ বলে আমি এক্স ধরে করবো, তাই লেট টোটাল আপেল, এক্সটি আপেল ছিল, তার মধ্যে সে বিক্রি করেছে 40%, তাহলে হয়ে গেল 2x = 30, তাহলে x = আমার বেরিয়ে গেল 50। যদি তোমরা সমাধান করো, যদি কেউ সলভ করে তাহলে সেটা 40 পাবে। হলো x² = 162 × 128। দেখো এটা তোমাদের, তোমরা যদি বলো যে এটা তো স্কোয়ার রুটের মধ্যে আছে, তো আমরা এটা করবো। কীভাবে করতে হয় এটা, 162 কার 2 দিয়ে ভেঙে নাও, তাহলে 81। এবার দেখো যদি তোমরা 2 × 81 করো, আমার এরকমই রুট ওভারের মধ্যে যেগুলো 2টো থাকে তার থেকে একটা বাইরে বেরিয়ে আসে, আর বাকি যেটা ছিল সেটা পড়ে থাকে। তো এর ক্ষেত্রে 2 পড়ে রয়েছে, আর এর ক্ষেত্রে কত আছে 9 2। এবার কি হয়, আমাদের যদি এরকমই 2টো রুটোর গুণ থাকে তাহলে সবসময়ের জন্য আমাদের 2 হয়, এটা আমরা জানি। তো আমাদের তাহলে কত হবে 8 × 9 × 2, ঠিক আছে। তো আমার কত ছিল এখানে 9, x = 3, এটা হয়।